সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশ বার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা একাধিক বিষয় নিয়ে কথা বলবো আশা করছি। বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ঘটনা আছে। প্রথমত হচ্ছে যে বরিশালে এক আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে গতকালকে আদালতে যে এজলাসে বিএনপিপন্থী আইনজীবীদের যে মহড়া ছিল, যে উচ্ছৃঙ্খলতা ছিল, সেটি বেশ উদ্বেগের বিষয়। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তাকে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বরিশাল বারের। আর এর বাইরে দেশ জুড়ে আওয়ামী লীগের অফিস খোলাকে কেন্দ্র করে এক ধরনের একদিকে অফিস খুলছে, আরেকদিকে এনসিপি বা অন্যান্য দল সেই অফিস ভাঙচুর করতেছে, বন্ধ করে দিচ্ছে। অন্যদিকে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে সরকার 6টি সিটি কর্পোরেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মেয়র পদমর্যাদায় ভারপ্রাপ্ত প্রশাসক বসিয়েছে। তারা সবাই বিএনপির স্থানীয়, জাতীয় এবং স্থানীয় পর্যায়ের নেতা। তাদের এই মেয়র পদে তাদেরকে বসানোর, প্রশাসক হিসেবে বসানোর প্রেক্ষিতে সাবেক এক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটি অন্যায় হয়েছে এবং এটি সঠিক হয়নি, এটা রাজনৈতিক স্বার্থের জন্য এটা করা হয়েছে। এ নিয়ে কথা বলবো আমরা। বিএনপির মন্ত্রিপরিষদের সদস্যরা নানা কথা বলছেন। এত কথা কি খুব জরুরি এই মুহূর্তে? এটি কি সরকারকে বিব্রত করছে? এসব নিয়ে কথা বলবো। আর সঙ্গে থাকুন সেই পর্যন্ত। আজকে আমাদের হচ্ছেন কুদরতি কোদা, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক। আপনাকে স্বাগতম কোদা ভাই। হ্যাঁ বিপুল, আপনাকেও এই ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে, আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কুদরত ভাই, আমরা শুরুটা করি শেষ দিয়ে। আমরা শেষে যে অংশটা বলছিলাম, বিএনপি মন্ত্রিসভা করেছে 17 ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 25 ফেব্রুয়ারি, 8 দিন হয়ে গেল। এই 8 দিন কি দেখছেন মন্ত্রিসভাকে? মন্ত্রিসভায় আপনি জানেন যে আমি 2-3 বারই সচিবালয়ের ভিতরে গিয়েছি, বেশ কয়েকজন মন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে। তো নতুন নতুন মন্ত্রিসভায় একটা কর্মচাঞ্চল্য, প্রাণচাঞ্চল্য আছে। হ্যাঁ, একটা পজিটিভ বিষয় আছে, কিছু যে মানে নেগেটিভ নাই তা না। পজিটিভ বিষয়টা হলো যে তারেক রহমান প্রায়শই সচিবালয় অফিস করছেন এবং উনি অফিসের টাইমটা মেনটেন করছেন 9টা। ঠিক আছে, আমিও বেশ কয়েকদিন 9টা, 9:30 কিংবা 10টার মধ্যে দেখছি আগে প্রধানমন্ত্রী পৌঁছে গেছে। ঠিক আছে, কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী ছিল না। উনি মন্ত্রীদের মানে মেসেজ দিচ্ছেন যে অফিসটা সময় মতো করতে হবে। আমি যেদিন গিয়েছি ওদিন উনি 9টায় অফিসে আসছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি ওখানে বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী দেখি তখন অফিসে আসে নাই 10টা পর্যন্ত আর কি। এর মধ্যে 2জন জুনিয়র প্রতিমন্ত্রীও ছিল যারা আসে নাই আর কি। আমি নিজেই দেখা করতে গেছিলাম, দেখি ও নাই। আমি ভাবলাম যে প্রধানমন্ত্রী যেহেতু আসছে নিশ্চয় থাকবে, যাই হোক আর কি, পরে আসে। তো ইদানিং গতকাল কিংবা আজ পর্যন্ত যেহেতু সেই 9টার মধ্যে অফিসে চলে যাচ্ছে তারেক রহমান, মানে আমাদের প্রধানমন্ত্রী, তো ওনারা একটু অ্যাটেনশন দিচ্ছেন, তাড়াতাড়ি অফিসে যাচ্ছেন। রোজার মধ্যে ঘুম থেকে ওটা একটা টাফ ব্যাপার। আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে এই অতিকথন মন্ত্রীদের, যেটা আপনি আলাপ করছিলেন, ঠিক আছে, অতিকথনটা তারেক সরকারের জন্য, মানে নতুন সরকারের জন্য একটু বিব্রত করে। স্পেশালি যে সেতু সড়ক যে মন্ত্রী, উনি যেসব কথা বলছিলেন, চাঁদার সমঝোতার কথাটা, ঠিক আছে, আমি আপনাকে মনে করে দিতে যাচ্ছি যে নাহিদ ইসলাম শিক্ষামন্ত্রী ছিলেন, উনি একবার মাওসিতে যেয়ে বলছিলেন যে ঘোষ খান কিন্তু পরিমিত খান। ঠিক আছে, তো বিষয়টা এমন আর কি। উনিও এক স্টাইলে যে সমঝোতা, উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে চাঁদার ব্যাখ্যা, এটা ওনার নতুন সংজ্ঞা বলতে, চাঁদা একটা নতুন সংজ্ঞা উনি দিয়েছেন আর কি। তারপরের ভিতরের খবর হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাথে কথা বলেছেন। আমি আমার সোর্স যেটা বলছি আর কি, যে কাজ বেশি কথা কম। আচ্ছা, ঠিক আছে, এই ইনফরমেশন তাকে পৌঁছায় দেওয়া হয়েছে। তো পৌঁছায় দেওয়ার পর থেকে উনি মনে হয় কম কথাটা বলছেন আর কি। আর অন্য মন্ত্রীদেরকেও, নতুন মন্ত্রী যারা আর কি, পুরনোরা ধরেন যে মির্জা ফখরুল সাহেব, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে অন্যান্য যারা আগের মানে মন্ত্রী, ওরা তো বুঝে মন্ত্রণালয় কোথায় কোন কথাটা বলতে হয়, পলিটিক্যাল লোক তো।
আর এখানে তো ম্যাক্সিমাম হয়েছে কি ব্যবসায়ী, মন্ত্রিসভায় প্রচুর ব্যবসায়ীও আছে আপনি জানেন। তো ব্যবসায়ী হলে হয় কি, সে তো ফ্ল্যাগ পেয়ে গেছে, তো ফ্ল্যাগ পেয়ে যাওয়ার পরে তার মাথাটা ঠিক থাকে না, ফ্ল্যাগ উড়াচ্ছে, মন্ত্রী হয়ে গেছে, ঠিক আছে, তো সে কথাবার্তা ওইভাবে বলতে থাকে। আর খুব সমৃদ্ধ কথা যিনি বলেন দুজন, একজন হলো আমাদের এই বন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির মেম্বার। সে খুব দেখবেন যে মেপে মেপে কথা বলে, খুবই পরিমিতিবোধ সম্পন্ন। আরেকজন আছে, তিনিও আমার বন্ধু, যিনি সম্প্রচার মন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী। সেও কিন্তু মেপে মেপে কথা বলে এবং একটা পলিটিশিয়ানের মতো কথা বলে, রাজনীতিবিদদের মতো কথা বলে। এখন ওই ছোট ছোট যারা আছে প্রতি অন্যান্যরা, তারা একটু ওই ফোকাস হওয়ার জন্য অনেক কথা বলতে চায় আর কি, ঠিক আছে। এটা সরকারের জন্য তো আসলে খুবই একটু বিব্রতকর, ক্ষতিকর। তো আই থিঙ্ক যে সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মানে বিএনপি চেয়ারপারসন উনি নিজেই মনে হয় ওদের একটা মেসেজ দিয়েছে আর কি, যে আমরা কাজের মধ্যে থাকতে হবে, আমরা একটু কথা কম বলি, আর এমন কোনো কথা বলা যাবে না যেটাতে জনগণ হার্ট হয়। রাইট। আপনি বলছিলেন পানি সম্পদ মন্ত্রী তো লক্ষ্মীপুরে গিয়ে বলছেন গণভোট অটো পাস হয়ে যাবে, সংসদ বসলেই গণভোট কার্যকর হয়ে যাবে। এটা উনি কোথায় পেলেন? আপনার কি মনে হয় এটা আমি এ নিয়ে এটা কি কোথায় গিয়ে বলছে আমার ঠিক জানি, লক্ষ্মীপুরে বলেছে। উনি কি বলেছে যে গণভোট বাতিল হয়ে যাবে? না না, সংসদ বসলেই গণভোট কার্যকর হয়ে যাবে, এটা উনি কেমনি বললেন? অথচ ওনার নেতারা তো সবাই বলতেছেন যে আমরা বাধ্য হয়ে গণভোটের জন্য গেছি, কারণ আমার ধারণা, ঠিক আছে, আমার ধারণা যে উনি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন আমি ঠিক জানি না, তবে সংসদ বসলে গণভোটের সিদ্ধান্তটা মানে পূর্ণাঙ্গ রূপ পাবে এটা বিশ্বাস করি না আমি। আচ্ছা, ঠিক আছে, এটা হয়তো বা হারিয়েও যেতে পারে। কেন এটা মনে হচ্ছে আপনার? কেন মনে হচ্ছে যে ঠিক আছে, এটা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে বিএনপি আসছে, ঠিক আছে, এখন এটা গণভোটের যে বিষয়গুলো কার্যকর করার কথা, এগুলি কার্যকর হলে তো সাংবিধানিক সরকারেই থাকে না, বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। তবে বিএনপি বিরোধী দলকে আস্থায় নিয়ে বিরোধী দলকে কিছু সুযোগ সুবিধা দিয়ে একটা শক্তিশালী বিরোধী দল করতে চায়, এই তথ্য আমার কাছে আছে। তো জামাত শক্তিশালী বিরোধী দল, এনসিপিরও 6 জন আছে, যদিও এনসিপি এখন আরও উল্টাপাল্টা কথাবার্তা বেশি বলতেছিল, ঠিক আছে। আপনি বলছিলেন যেটা আমাকে, যে ওই 6 জন যে প্রশাসক নিয়োগ হয়েছে, এটা নিয়ে এনসিপির নেতা সার্জিস আলম, সজীব মোহাম্মদ ভুঁইয়া আর কি, উনি প্রাক্তন এলজিডি উপদেষ্টা, ঠিক আছে, উনি যেটা বলছিলেন, আসিফ সজীব ভুঁইয়া, উনি যেটা বলছিলেন যে তারা নিজের ইচ্ছা মতো কাজ করতেছে, নিজের লোকগুলির পদে বসাচ্ছে, এইগুলি ঠিক না, ইলেকশন হওয়া উচিত। তো আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই, উনি যখন এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ করলেন নিজে ডিউ লেখে, এইটা উনি কোন আইনে করলেন? উনি তো নির্বাচিত সরকার না। আর এখন যারা 6 জন প্রশাসক নিয়োগ করলো, তারা কিন্তু ইলেক্টেড গভর্নমেন্টের ডিসিশন, কিন্তু এটা প্রশাসক তো এই নয় যে উনি সারা জীবন প্রশাসক থাকবে। খুব দ্রুতই লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা হবে। ইলেকশন হলে যারা যারা প্রশাসক তারাই হয়তো বা ইলেকশনে অ্যাটেন্ড করবে, অন্যান্য দলগুলো অ্যাটেন্ড করবে, এনসিপিও অ্যাটেন্ড করবে। তো চলেন ইলেকশন আসুক, ইলেকশন আগ পর্যন্ত চালাইতে হবে। চালাইতে হলে একটা জনপ্রতিনিধি দিয়ে করলে খারাপ হয় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, সরকার অন্য সিদ্ধান্ত নিতে পারত, যে কয়েকজন, বেশ কয়েকজনের 4 জনের মধ্যে 3 জন কিংবা 4 জন প্রশাসক নিয়োগ করলো, আর 2 জন কোনো বিশিষ্ট লোককে প্রশাসক নিয়োগ করলো। তাহলে এই যে মানে একতরফা যে বদনামটা, যে নিজেদের লোক বসে দেয়, এটা থাকতো না আর কি। প্রশাসক কিন্তু ইন্টেলেকচুয়াল পিপল হতে পারে, একজন মানে মানে সিভিল সোসাইটির লোক হতে পারে, ইলেকশন আগ পর্যন্ত সে চালাইলো। আপনি ব্যুরোক্রেসি দিয়েও চালাইতে পারতেন, ঠিক আছে, আপনি এই যে বদনামটা, ছোট বদনামটা, এটা নাও নিতে পারতেন। তবে যারা ধরেন যে আমরা বলি যে আমাদের সালাম কিংবা অ্যাডভোকেট শাহাদাত, তারপর কায়ুম, আমি ব্যক্তিগত চিনি, মঞ্জু, ওনাদের চিনি, ওনারা মানুষ হিসেবে ভালো, ওনাদের জনগণ ওনাকে পছন্দ করে এবং জনগণের সাথে তাদের রিলেশন আছে, ঠিক আছে। তো রিলেশন থাকার কারণে আমার খুব সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী হয়তো মনে করছেন যে তারা যেহেতু জনপ্রতিনিধির মতোই, জনগণের আস্থা আছে তাদের উপরে, তো তাদেরকে দিয়ে দিই, বিষয়টা এমন হতে পারে আর কি, ঠিক আছে। কিন্তু আপনি যে প্রশ্নটা তুললেন, এই যে যখন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, তখন তারা
তাদের ইচ্ছা মতো প্রশাসক বসিয়ে দিলেন, সব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বাতিল করে দিলেন, জেলা পরিষদ বাতিল করে দিলেন, সিটি কর্পোরেশন বাতিল করে দিলেন। তো এখন এরা বসাইতে সমস্যা কেন দেখছেন? এটা হয়েছে কি, ক্ষমতায় থাকলে তো এই চোখে চশমা চলে আসে, কালো চশমা কিছু দেখা যায় না। উনি যখন ক্ষমতায় ছিলেন, উনি একটু ছেলে মানুষও, উনি এইসব আবল তাবল কথা বলতেন, মানে একটু চাইল্ডিশ কথাবার্তা আর কি। আর নিজেই ওনার যে ডিউটা আমি পড়েছি, আমার কাছে আসছেও, ওনার ডিউটাও কিন্তু খুব শুদ্ধ ভাষার ডিউ না, ডিউটাও ভুল আছে, এদাজরে যে করলো উত্তরের প্রশাসক আর কি। তারপরে ওনারা, আমি পত্রিকা দেখছি যে ওনারা এই যে টাউন্সিলর নিয়োগের ক্ষেত্রে কোথায় বাসায় বসে ইন্টারভিউ নেয় এবং ওদের নিয়োগ দেয়, এইসব তারা যাবতীয় যত মানে কি বাংলা কথা যে আকাম, ড্রয়িং রুমে নিয়ে গেছে তারা রাষ্ট্র ব্যবস্থাকে তারা এনজিও এবং ড্রয়িং রুম এই দুইটা জিনিস নিয়ে গেছিল আর কি। এটার জন্য তাদের একটু সাফার করতে হচ্ছে। তাই এখন যেটা হচ্ছে যে প্রশাসক নিয়োগ হলো, নির্বাচন কবে নাগাদ হতে পারে আপনার ধারণা? আই থিঙ্ক আমি একটু খোঁজখবর নিয়েছি, নির্বাচন এই বছরই নির্বাচন। এই বছর নির্বাচন। তার মানে এই প্রশাসকরা 7-8 মাস আছেন। হ্যাঁ, 7 মাস আছে ওরা। এটা একটা সুবিধা হবে সরকারের আর কি, মানে বিএনপি গভর্নমেন্টের, যে তারা কাজটা বুঝে নেবে আগে। হ্যাঁ, তো কাজটা বুঝে একটা সুবিধা দুই আছে। আবার যদি জনগণের পালস অনুসারে কাজ না করতে পারে 6-7 মাস, জনগণ হয়তো বা তারা ইলেকশন আসলে প্রত্যাখ্যানও করতে পারে। রাইট। যদি জনগণের মনের মতো না হয়, জনগণের পারপাস সার্ভ না করে প্রশাসকরা, তাহলে ইলেকশনে তারা অ্যাটেন্ড করলে জনগণ তারা প্রত্যাখ্যানও করতে পারে। একদম, দুইটা সুযোগ কিন্তু আছে। আচ্ছা, এই আরেকটা বিষয় আপনি আলাপ করে তুললেন, এটা শেষ হলো। আপনি নিশ্চয়ই জানেন যে এই রাজনীতিতে এখন এক ধরনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে, যে সংসদে একটা বিরোধী দল থাকলেও অনেকেই বলছেন এই বিরোধী দল গৃহপালিত, কিন্তু মাঠের রাজনীতিতে বিএনপির প্রতিপক্ষ যাদেরকে বলা হয়, সে আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় হতে পারছে না। কোথাও কোথাও দেশের অনেক জায়গায় অফিসগুলো সেগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। না, এটা খুবই গুরুত্বপূর্ণ কৌশলী প্রশ্ন আপনাকে বলি, আমিও কৌশলী উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হলো কি, আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ সঠিক পথে আছে। এই সংসদে একটা বিরোধী দল থাকবে, বিরোধী দল কিন্তু জামাত কিন্তু বিরোধী দল হিসেবে একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন, কিন্তু জামাত বিরোধী দল হিসেবে ভালো করবে। আর আগামী এই বছরের মধ্যে আমার ধারণা আর কি, যে আওয়ামী লীগ তার ক্রাইসিস মুহূর্তটা কাটিয়ে উঠবে। কাটিয়ে উঠে জনগণের মধ্যে, যদিও তাদের দলীয় নেতা কর্মীরা এখন গুপ্ত অবস্থায়, খারাপ অবস্থায় আছে, কিন্তু তাদের কিন্তু এক ধরনের মানে সাপোর্টিভ অবস্থা, যেটা মানে জনগণের মধ্যে আস্থা এবং জনগণ তার প্রতি ভালোবাসা, 36শে জুলাই যে ওদের যে অবস্থা ছিল একদম জিরো জনপ্রিয়তা, এখন এর রিভার্স। ঠিক আছে, এটা হলো বাংলাদেশের রাজনীতির জন্য একটা পজিটিভ পয়েন্ট। এই জন্য যে তারেক রহমান সংসদের ভিতরে বিরোধী দল পাবে, জামাত, এনসিপি, আর সংসদের বাইরে রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু হবে আওয়ামী লীগের যে পোলারাইজেশন হয়ে, মানে বাইরেও একটা বিরোধী দল থাকবে। আওয়ামী লীগের এই পোলারাইজেশন হবে বা বাইরের বিরোধী দল থাকবে বুঝলাম, কিন্তু আওয়ামী লীগ এই 12 ফেব্রুয়ারি নির্বাচন পর দেশের অনেক জায়গায় অফিস খোলার চেষ্টা করছে বা খুলেছে, সেসব জায়গায় বাধা আসছে, নোয়াখালীতে বাধা আসছে, আরো কয়েক জায়গায় বাধা। না, বাধা তো আসবেই, বাধা আসবে। কারণ কি, একটা গ্রুপ তো আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। ঠিক আছে, আপনি এই যে 35% কিংবা 30% ভোট, যেটা আওয়ামী লীগের একদম, আওয়ামী লীগের ভোট তো ধানেশ্বর দেয় না, ধানেশ্বরের ভোট আওয়ামী লীগে আসে না। ঠিক আছে, তো এই 30 কিংবা 38% যে ভোটার আছে বাংলাদেশে, তারা কি আপনি কী করবেন? তারা মতামতকে আপনি কী করবেন? আপনি তারা কি মুখে কুলো পেটে দেবেন যে বন্ধ থাকো? তারা কাজটা করতে থাকবে। আওয়ামী লীগ এর চাইতে আরও অনেক দুঃসময়ও পার করেছে, এর চেয়ে তো দুঃসময়। এখন তো আওয়ামী লীগের লোকরা এই যে জামিন পাচ্ছে, চেষ্টা হচ্ছে, আবার মানে আপনি যে সমস্যার কথা, সমস্যা হচ্ছে, তারপরে অফিস খোলার চেষ্টা করছে। এমনও দিন গেছে যে আওয়ামী লীগের অফিস খোলার মতো একটা লোকও পাওয়া যায়নি। এখন তো আপনি দেখছেন যে প্রেস ক্লাব কিংবা ওই যে কী বলে ওটাকে, আমাদের শহীদ মিনারে জয় বাংলা স্লোগান, বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা আস্তে আস্তে এগুচ্ছে। ঠিক আছে, এটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এগুচ্ছে। এটা যদিও তাদের পলিটিক্যাল, তারা যে গত 17 বছরের ইতিহাসটা খুব যে ভালো তা না, কিন্তু
তাদের পলিটিক্সটা তারা আবার পুনর্জীবিত করার জন্য এবং তাকে পুনর্বাসন না মানে আবার নতুন করে আওয়ামী পলিটিক্সকে জনগণের মধ্যে ছড়াই দেওয়ার জন্য তারা তাদের প্ল্যান আছে এবং তারা চেষ্টা করছে। এবং এই চেষ্টাটা আপনি দেখবেন যে এই বছরের শেষ নাগাদ একটা মানে মানুষের মধ্যেও একটা পজিটিভ বিষয় ঢুকবে। এটা ডিউ টু শেখ হাসিনার অনেকগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে। আপনি এইটা বলছিলেন যে এই যে আওয়ামী লীগের অফিস খোলা বা বন্দর, মির্জা ফখরুলের একটা বক্তব্য আপনি খেয়াল করেছেন কিনা? গতকালকে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যালয় খোলা আইনিভাবে দেখা হবে। মির্জা ফখরুল, আমি যদি দুটো লাইন পড়ি আপনার জন্য সুবিধা হবে। আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, মানে একদিন আগের ঘটনা, পরশু দিনের ঘটনা, কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন যে অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন এটি আমরা চাইনি। আমরা যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবে এটিকে সব জায়গায় দেখা হবে। তিনি বলছেন আইনগতভাবে দেখা হবে। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেটি আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অফিস খুলতে তো মানা নেই। না, ওনার যদি ওনার কথাটা যদি মানে গভীর অর্থ বোঝা হয়, সেটা হলো যে যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তো কার্যক্রম নিষিদ্ধ হলে কার্যক্রমটা কোথা থেকে শুরু হয়? দলীয় কার্যালয় থেকে, ঠিক আছে? হ্যাঁ, উনি একটু মানে খুব কৌশলী এবং মানে খুব বিনয়ী পলিটিশিয়ান, তো উনি এই জন্য আইনি কথাটা বলছে যে আইনিভাবে এটা সমাধান হবে, মোকাবেলা করা হবে। এখন একটা পর্যায়ে এমন হতে পারে যে বিগত ওই অনির্বাচিত ডক্টর ইউনূসের সরকার তাদের নিষিদ্ধ করে গেছে। এবং নিষিদ্ধটা এখন এই সরকার নিষিদ্ধটা উইথড্র করবে কিনা কিংবা তাদের কার্যক্রম কিভাবে চলতে দেবে, তারা হয়তোবা আইনিভাবে চিন্তা করে এটা উইথড্র করবে কিংবা কোনো একটা বিষয় হবে। কিন্তু তিনি বলছেন যে এটি চাইনি, যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবে এটিকে সব জায়গায় দেখা হবে। মানে তিনি বলতেছেন সব জায়গায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ওই কথাটাই যে আপনার কার্যক্রম কোথায় করবেন? অফিস থেকে করবেন, তো কার্যক্রম তো বন্ধ। এখন আইনি প্রক্রিয়ায় কার্যক্রমটা কিভাবে ফিরিয়ে আনা যায় কিংবা কার্যক্রম বন্ধ থাকলেও মানে কিভাবে একটা রাজনৈতিক দলকে আপনি হ্যান্ডেল করবেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে, সেটা আইনি প্রক্রিয়া চিন্তা করে উনি খুব ডিপ্লোম্যাটিক্যালি কথাটা বলেছেন আর কি। এর জন্য আমরা অপেক্ষা করতে হবে সামনে। তার মানে আওয়ামী লীগ কি আইন আদালত হয়ে নাকি তাদের শক্তি দিয়েই তাদেরকে আসতে হবে? শক্তি এবং আইন আদালত দুটো একসাথে লাগবে। শক্তি বলে রাজনৈতিক শক্তির কথা বলছি, সেটাই রাজনৈতিক শক্তিও লাগবে, আবার আইন আদালতও লাগবে। মানে রাজনৈতিক শক্তি দিয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করা, আর আইন আদালত রাজনৈতিক শক্তি, আন্তর্জাতিক শক্তি সব মিলে যে বাংলাদেশে একটা স্টেবল, এখন তো একটা এনভায়রনমেন্ট চলে আসে, পলিটিক্যাল এনভায়রনমেন্ট। এখন তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ঐক্যের ডাক দিয়েছেন, সে ঐক্যের মধ্যে এই যে 30% জনগোষ্ঠীও থাকবে, ঠিক আছে? তো উনি তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন, এটা ওনার একটা কৌশলগত বিষয়, তা আমি হয়তো বা জানি না। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে এখনো মব করা হচ্ছে? আমি যদি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মব আর হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মব আর হবে না, তারপর কিন্তু মব হচ্ছে বিভিন্ন জায়গায়, অ্যাকশন দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি মন্ত্রীর কথার সাথে একমত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি ব্যক্তিগত চাচ্ছে না কোনো মব হোক, কিন্তু উনি যেমন আমরা এখানে বসে আছি, বাইরে সবসময় কি হয় এটা জানি না, টুকটাক এরকম দু একটা হবে, কিন্তু মব আর চলবে না বাংলাদেশে। আমি আপনাকে কনফার্ম করলাম যে মব হবে না। মবটা আস্তে আস্তে, মবের সৃষ্টি করতে হলো ডক্টর ইউনূস সরকার। ইউনূস সরকার যেহেতু বিদায় নিচ্ছে, মবও বিদায় নিবে। কিন্তু কিছু আছে না, ওই লেসপেন্সার থেকে যায় না, হ্যাঁ, কিছু গুটি টুটি থেকে যায়, এগুলো থেকে গেছে এখনো, এটা চেষ্টা করে এরকম করার জন্য, কিন্তু এটা করা যাবে না, কঠোরভাবে মব দমন করা হবে। সেটা বুঝলাম, কিন্তু আমরা তো সেটা লক্ষণ দেখি না। না, লক্ষণ আমি আবার এটা একমত না, লক্ষণ আছে। আপনি জানেন যে আগে রেগুলারই কোনো না কোনো মব হতো, রেগুলারই চাঁদাবাজি, এটা মানুষ খুন টুন হতো, এগুলি কিন্তু বিএনপি সরকার আসার পর থেকে কমে গেছে।
এবং স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছেনই এখন এখন মব বন্ধ, মব চলবে না। এখন এই বার্তাটা সব জায়গায় পৌঁছে দিতে হবে যে না, কোনো মব সমর্থন করা হবে না, সে যেই হোক, সে তো নিজের দলের লোক হলেও তাকে অ্যারেস্ট করতে হবে। একেবারেই। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মধ্যে আমরা দেখতেছি যে এই মব যারা করছেন, এই লাস্ট মব যারা করছে, যেমন ধরেন আপনার আর ইয়েতে সামাজিক গণমাধ্যমে দেখলাম বরিশালে গতকালকে যে ঘটনাটা ঘটলো আদালতের ভিতরে, সেই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। অনেকে বলছেন এটা কি আইওয়াস কিনা, নাকি সিরিয়াসলি সরকার অ্যাকশনে গেল? এটা এই বিষয়ে আমি যেটা আইনি প্রক্রিয়া, এটা আমি আমার মনে হয় সরকারের সাথে তো একটা এইসব বিষয়ে লয়ারদের মধ্যে তো ইউনিটি আছে, ঠিক আছে। আমার মনে হয় সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, এবং যাতে কোনো সমস্যা না হয় একটা আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে জামিন দেওয়া, এই বিষয়টা সমঝোতা নিশ্চয়ই আছে। আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে এনসিপি যে বিরুদ্ধে, এনসিপির ভবিষ্যৎ কি দেখছেন? আমি এনসিপির ভবিষ্যৎ দেখছি না। কেন দেখছেন না? এত বড় কারণ হলো কি, এনসিপি 6 জন আছে, বিএনপিরও 6 জন ছিল একবার 2018-তে, ঠিক আছে। 6 জন গুরুত্বপূর্ণ, 6 জন গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের আগে তাদের ডাকে যেভাবে তরুণরা জড়ো হতো, চলে আসতো, এই এখন আর এটা নাই। তাদের বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে তারা ক্ষমতায়, তারা তো কিংস পার্টি ছিল, হ্যাঁ কিংস পার্টি ছিল, তারা ক্ষমতায় থাকাকালীন যেসব দুর্নীতি করেছে, যেসব অপকর্ম করেছে, এইগুলি জনগণ ভালো করে নেয় নাই। আর তাদের উচিত ছিল এনসিপি এই ছেলেরা সরকারে জয়েন না করে একটা বার্গেনিং এজেন্ট হিসেবে থাকা, তাহলে জনগণের মধ্যে পপুলার থাকতো তারা, আর একটা রাজনৈতিক শক্তিও থাকতো তারা। এখন এই যে বিএনপি সরকার, সে তাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারতো, কিন্তু যেহেতু তুমি অংশীজন হয়ে গেছো ইউনূস সরকারের, তুমিও ক্ষমতা ভোগ করছো এবং তোমরা পরিষ্কারভাবে অনেক প্রচুর টাকা তোমরা পাচারও করছো, এরকম খবর পত্রিকায় আছে, তাহলে জনগণ কেন তাদের ভালোবাসবে? জনগণ কেন সিরিয়াসলি নেবে? আপনি দেখবেন যে এনসিপির যে অফিস আছে, ওখানে আগে প্রচুর লোকজন থাকতো বাংলা মোটরে, এখন যাই দেখবেন যে লোকজন নাই। এখন তারা এখানে মিটিং, এখন তারা প্রেস কনফারেন্স ডাকলে গুটি কয়েক সাংবাদিক হয়, বেশি সাংবাদিক হয় না। আগে তাদের যে মানে মজমা ছিল, জমজমাট, ওইটা নাই। এবং ওই সময় দেখেন আপনার ইউটিউবাররা সারাক্ষণ এখানে বসে, হ্যাঁ সারাক্ষণ বসে থাকতো, এবং পুলিশের প্রচুর পরিমাণ সিকিউরিটি থাকতো, ঠিক আছে। তারা কিংস পার্টি যেরকম থাকে, রাজকীয় ভাব, এটা আর এখন নাই। তবে এখন আর তাদের কথা কেউ রাজুতে যাবে না, রাজুতে যাবে হয়তো বা না। আপনি ডাকলেন যে কুদ্দুস ভাই আপনি রাজুতে আসেন, তা আমি আরো 7-8 জন নিয়ে চলে গেলে এরকম আর কি, কিন্তু মাস পিপল যাবে না, মাস পেপার যাবে না, মাস পিপল যাবে না। কেন? তাদের এত বিরাট জনপ্রিয়তা নিয়ে তারা আসলো। এখন এটা হয়েছে কি, আপনি যখন মানে রাজনীতি, তাদের দাবি, আমার দাবি না, তারা বিরাট জনপ্রিয়তা নিয়ে আসছে। আপনি যখন পলিটিক্স করবেন, পলিটিক্সের জনগণের পালসটা বুঝে পলিটিক্স করতে হবে, ঠিক আছে। আপনি খুবই সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসছেন, হঠাৎ করে 18 মাস পরে আপনি বাংলাদেশের কোটিপতির তালিকায় চলে আসলেন, তো এটা চোখে পড়ে। হ্যাঁ, আর মানুষের মধ্যে বাংলাদেশের ইমোশনাল মানুষ, বাংলাদেশের তারা খুব জ্যালাসও ফিল করে। এই তুমি 2 বেলা ভাত খেতে পারতা না, তারপরে গাড়ি চালানোর টাকা ছিল না, ট্যাক্সিতে চালানোর টাকা ছিল না, আর তুমি এখন কোটি টাকার গাড়ি চালাচ্ছ, তুমি গুলশানে থাকতেছো, তারপর ওখানে ওই বিয়েও করতেছো। তো যারা অরিজিনালি মানে চোখ হারাইছে, পা হারাইছে, তারা তো হাসপাতালে পড়ে রয়েছে এখনো। হ্যাঁ, তাদের যে কষ্টটা, এবং ঐশ্বরিকভাবে মানে আল্লাহ তো বিষয়টি, এটা তো আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করে, তারার উপর ভর করে ওরা কোটিপতি হয়ে গেল, রাজনীতি হয়ে গেলো, কেউ এমপি হয়ে গেল, ঠিক আছে। আর ওরা ওদের জায়গায় পড়ে থাকলো, ওরা এখন কি হবে? আনসার্টেনিটি না ওদের, ঠিক আছে। ওদের বদ্ধও লাগতেছে, বদ্ধও গুরুত্বপূর্ণ, দোয়া যেরকম গুরুত্বপূর্ণ, বদ্ধও গুরুত্ব, ওদের বদ্ধও লাগতেছে, ওদের বদ্ধর কারণে ওরা শেষ হয়ে যাবে। এই যে মনে করেন আপনার রাজনীতিতে অনেকে বলে ফ্রিডম পার্টি যেভাবে আসছিল, এনসিপির পরিণতি তাই হবে। হ্যাঁ, এটাও হতে পারে। আপনি দেখবেন যে এখন গ্রামেগঞ্জ, আগে যখন সমন্বয় বলতো, আমি সমন্বয়ক, আমি এনসিপি, এখন কিন্তু গ্রামেগঞ্জ এটা নাই। এখন কেউ নিজের সমন্বয়ক বলে না, এনসিপি বলে না,
কারণ কোন সময় এটা বসে আবার বিপদে হয়ে যায়, ঠিক আছে? কারণ জনগণ ক্রুদ্ধ তাদের উপরে। তারা যদি সৎ থাকতো, ভালো থাকতো, জনগণের কল্যাণে কাজ করতো, ঠিক আছে? আপনি 1,000 টাকা কামাইলেন, ঠিক আছে, আমার কাছে পকেটে 1,000 টাকা আছে, আমি কি করলাম, জনগণটা 800 টাকা দিলাম, এই যে তোমরা এটা করো। ওরা এটা না করছে, তারা করলো কি 1,000 টাকা নিজের পকেটে পুরো দিল। তো জনগণ দেখলো যে আমাদের টাকাটা পুরো দিল পকেটে, তো জনগণ তার সাথে নাই। একেবারেই। একটা শেষ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। ইউনূস সাহেবের বিরুদ্ধে বহু অভিযোগ, সংবিধান লঙ্ঘন থেকে দুর্নীতি, অনিয়ম, সব অভিযোগ, তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অভিযোগ। এখন পর্যন্ত বেশ কয়েকজন দেশ ছেড়েছেন, কিন্তু এখনও একটা বড় অংশ দেশে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ অনেকেই বলছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাদের দ্রুত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা উচিত। হ্যাঁ, এটা ওই সামাজিক যোগাযোগ এবং মানুষের সাথে কথা বলে আপনি যেটা বলছিলেন যে এটা মানুষের একটা পারসেপশন আর কি, যে তাদেরকে গ্রেপ্তার করা উচিত, তারা সংবিধান লঙ্ঘন করেছে। কিন্তু বিষয়টা তারেক সরকারের জন্য খুব একটা ইজি না যে তাদেরকে পুনরায় রাষ্ট্রদ্রোহ মামলায়, যদিও সাংবিধানিকভাবে আপনি যে কথাটা বলছেন, মানুষ যে পারসেপশনটা তৈরি করছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা ঠিক আছে। কিন্তু ডক্টর ইউনূস দিন শেষে ওনার ইচ্ছেও অনিচ্ছেও একটা ইলেকশন দিতে বাধ্য হয়েছে। ইলেকশনটা পারফেক্ট ইলেকশন হয়ে বিএনপি ক্ষমতায় আসে। সেই বিষয়টাও বিবেচনা করে হয়তো ওনাকে বলা হতে পারে যে ঠিক আছে, আপনি আপনার মতো লাইফ লিড করেন, আপনি চলে যান, আপনি বিদেশে ঘুরেন, ঠিক আছে। কিন্তু বাকি যে 2-3 জনের কথা বিতর্কিত বিষয় আছে, আই থিঙ্ক ওনাদের ভবিষ্যৎ আনসার্টেন আর কি, ওনাদের বিরুদ্ধে কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এই সরকারের সময় আপনি দেখতেছেন না? আমি এই সরকারের সময় দেখছি এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, এটা হচ্ছে কি জনগণ। আমার প্রশ্ন হচ্ছে এই দুর্নীতি, অনিয়ম, নানা কিছু এদের বিরুদ্ধে অভিযোগ। আসিফ মাহমুদের বিরুদ্ধে তার পিএসের 311 কোটি টাকা। আমি আপনাকে বলি, অ্যান্টি কারাপশন কমিশন খুবই শক্তিশালী এই মুহূর্তে। অ্যান্টি কারাপশন এই বিষয়গুলি কংগ্রেসেতে নিবে এবং আমার ধারণা তারা এই বিষয়গুলি তদন্ত করবে এবং যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, মানে এখনও হয়তো বা ছায়া তদন্ত চলছে, তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। একেবারেই। অসংখ্য ধন্যবাদ কুদরতি খুদা ভাই আপনাকে এবং যারা দেখছিলেন প্রিয় দর্শক, আপনাদের সবাই প্রতি অনুরোধ, দেশবার্তা ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিনকার মতো সন্ধ্যা 7টায় আসি আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আপনাকেও ধন্যবাদ।